এক রাতে রিমন তার গ্রামে ফিরে আসে। গ্রামটা অনেকদিন আগের মতোই ছিল, শান্ত নিরিবিলি। কিন্তু একটা জিনিস ছিল আলাদা। তার বাড়ির পাশের পুরনো বটগাছটা যেন আরো বিশাল আর গা ছমছমে হয়ে উঠেছে। গ্রামের লোকেরা বলে ওই গাছটাতে এখন একটা ভয়ঙ্কর ভূত থাকে। রিমন এসব কথায় বিশ্বাস করত না, কিন্তু সেদিন রাতে ঘুমানোর পর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের গভীরে হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে। রিমন দেখল জানালা খোলা নেই, তবু বাতাসটা তার ঘরের মধ্যে প্রবেশ করছে। সে উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে যাবে, তখন হঠাৎই দেখতে পেল জানালার বাইরে একটা ছায়ামূর্তি। ছায়াটা ঠিক মানুষের মতো, কিন্তু মুখটা অস্পষ্ট। রিমন ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে জানালার কাছে গিয়ে ছায়াটার দিকে তাকাল। তখনই ছায়ামূর্তিটা একটা বিকট আওয়াজ করে বলে উঠল, এই জায়গা আমার, তুমি এখানে থাকতে পারবে না। রিমন ভয় পেয়ে দরজা খুলে বাইরে বের হলো, কিন্তু বাইরে গিয়ে দেখল পুরো গ্রামটা অন্ধকারে ঢেকে গেছে। গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে এবং সবকিছু কেমন যেন অবাস্তব মনে হতে লাগলো। সে পেছনে ফিরে দেখল সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। রিমন দৌড়ে গ্রামের প্রধানের বাড়িতে গিয়ে পৌঁছালো। প্রধান তখন বললেন, আমি তোকে বলেছিলাম ওই গাছটা সাপগ্রস্ত। বহু বছর আগে এক মানুষকে ওই গাছের নিচে মেরে ফেলা হয়েছিল। সেই থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়ায়, আর যে এখানে আসে সে আর বাঁচে না। রিমনের হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছিল। সে বুঝল সে বড় বিপদে পড়েছে। প্রধানের কথা মতো সে সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যখন সে গ্রামের বাইরে পা রাখল, তখন শুনল সেই ছায়ামূর্তির হাসি। একটা ভয়ঙ্কর শীতল হাসি, যেটা তাকে তাড়া করে বেড়াতে লাগল যতক্ষণ সে জীবিত ছিল। রিমন আর কখনো সেই গ্রামে ফিরে যায়নি, কিন্তু তার মনে হয় সেই ছায়ামূর্তি এখনো তার পেছনে লেগে আছে। রিমন যতই চেষ্টা করুক, সেই রাতের কথা ভুলতে পারে না। সে নতুন জায়গায় চলে গিয়েছিল, কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় তার মনে হতে লাগল যেন কেউ তাকে দেখছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখত তার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা। কিছুদিন পর রিমনের শরীর ক্রমাগত দুর্বল হতে শুরু করল। সে চিকিৎসকের কাছে গেল, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। এদিকে রাতের বেলা সে ক্রমাগত সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে দেখত সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর রিমন দৌড়াচ্ছে, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যাচ্ছে। একদিন রাতে রিমন ঘুম থেকে হঠাৎই জেগে উঠল। তার ঘরের ভেতরটা কেমন অন্ধকার হয়েছিল এবং সে শুনতে পেল সেই শীতল হাসির শব্দ। এবার সে জানালার দিকে তাকাল না, সে জানত ছায়ামূর্তিটা ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে। রিমন ঘরের দরজা খুলে দৌড়াতে শুরু করলো। বাইরে বের হয়ে সে সোজা গ্রামের পাশের জঙ্গলের দিকে দৌড়াতে লাগল, যতক্ষণ না তার পা আর চলার শক্তি পাচ্ছিল না। সে হাঁপাতে হাঁপাতে থামল এবং বুঝতে পারল সে সেই বটগাছের কাছেই এসে পড়েছে। তার মুখ থেকে এক চিৎকার বেরিয়ে আসলো, কিন্তু তখনই সে পেছন থেকে সেই শীতল হাতের স্পর্শ অনুভব করল। কেউই রিমনের খোঁজ পায়নি সেদিনের পর থেকে। গ্রামের লোকেরা বলে সে হয়তো সেই সাপগ্রস্ত গাছের অভিশাপে পড়ে গেছে। কেউ কেউ রাতে সেই বটগাছের দিকে তাকিয়ে বলে রিমনের ছায়ামূর্তি এখনো সেখানে ঘুরে বেড়ায়, অন্য কোনো মূর্খের অপেক্ষায় যে ওই অভিশপ্ত গাছের দিকে ভুল করে তাকাবে। রিমনের গল্পটা ধীরে ধীরে গ্রামে কিংবদন্তি হয়ে উঠল। রাতের বেলা গ্রামের লোকেরা বটগাছের দিকে তাকাতে সাহস করত না। কেউ কেউ বলে তারা মাঝে মধ্যে বটগাছের নিচে একটা ছায়া দেখতে পায়, একটা ঝাপসা মূর্তি, যেটা দেখতে অনেকটা রিমনের মতো। লোকেরা ভয়ে সেই জায়গার কাছ দিয়ে হাঁটতে ভয় পেত। গাছটা যেন প্রতিদিন আরো বড় আর অন্ধকারে ঘেরা হয়ে উঠছিল। গ্রামের শিশুরা যখন গাছের পাশ দিয়ে হেঁটে যেত, তারা অজানা কোনো শক্তির উপস্থিতি অনুভব করত, যা তাদের শ্বাসরোধ করার চেষ্টা করত। একদিন এক সাহসী তরুণ ওই জায়গার রহস্য উদ্ঘাটন করতে মনস্থির করল। সে গ্রামের প্রধানের কাছে গিয়ে রিমনের গল্প জানতে চাইল। প্রধান বললেন, রিমনের মতো অনেকেই আগে এখানে এসেছিল, কিন্তু কেউই সেই অভিশপ্ত গাছের রহস্য উন্মোচন করতে পারেনি। সে গাছের নিচে যে গেছে আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু তরুণটি তবুও থামল না। সে এক রাতে একা বটগাছের দিকে রওনা দিল। গাছের নিচে পৌঁছে সে অনুভব করল আশেপাশের বাতাসটা ভারী হয়ে উঠেছে। হঠাৎ করেই চারিদিকে গভীর অন্ধকার নেমে এলো, আর গাছের নিচ থেকে একটা ছায়ামূর্তি উঠতে লাগল।
ছায়ামূর্তিটা ধীরে ধীরে তরুণটির দিকে এগিয়ে আসলো, আর তরুণটি দেখল সেই মূর্তি তার দিকেই তাকিয়ে হাসছে। সেই হাসি ছিল রিমনের গল্পে বর্ণিত শীতল, ভয়ঙ্কর হাসি। তরুণটি বুঝতে পারল সে রিমনের মতোই একটা ফাঁদে পড়ে গেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। তার মনে হলো যেন গাছের শিকড়গুলো তাকে ধরে ফেলেছে। ছায়ামূর্তিটা তার সামনে এসে দাঁড়াল, আর তরুণটি চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে একটা মানুষের ছাপ দেখতে পেল, যেন কেউ মাটির মধ্যে ঢুকে গেছে। তরুণটিও আর কোনোদিন ফিরে আসেনি। এরপর থেকে গ্রামবাসীরা বটগাছের কাছে যাওয়ার সাহস করেনি। তারা জানতো যে কেউ সেই গাছের কাছে যাবে তারও রিমনের মতো পরিণতি হবে। গাছটা আরেকটা আত্মা পেল, আর তার চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল। গল্পটা এখন গ্রামের প্রতিটি মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। বটগাছটা শুধু একটা গাছ ছিল না, এখন তা গ্রামের অভিশাপের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কেউ আর দিনের আলোতেও সেই গাছের পাশে যায় না। গ্রামের প্রবীণেরা বলেন, প্রতিবার যখন কেউ সেই গাছের অভিশাপে হারিয়ে যায়, গাছটা আরো বিশাল হয়ে ওঠে, যেন তার শিকড়গুলো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। গল্পটা এখন শুধু রিমন বা সেই সাহসী তরুণের নয়, বরং পুরো গ্রামের ভয় আর শঙ্কার গল্প। যখনই কেউ নতুন এসে গ্রামে থাকতে চায়, গ্রামের মানুষ প্রথমেই তাকে বটগাছের গল্পটা বলে দেয়। তারা জানে কেউ যদি গাছটার দিকে ভুল করে তাকায় তবে আর ফিরতে পারবে না। যদিও গ্রামবাসীরা চেষ্টা করেছে গাছটা কেটে ফেলতে, কিন্তু প্রতিবারই কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কাঠুরে যারা গাছটা কাটতে এসেছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে অথবা অদৃশ্যভাবে হারিয়ে গেছে। কোনো না কোনোভাবে গাছটা তাদের ধ্বংস করে ফেলেছে। এই কারণেই গাছটা আজও দাঁড়িয়ে আছে, আরো ভয়ঙ্কর হয়ে। রাতে যখন বাতাস বয়ে যায় তখন গাছের পাতাগুলোর মাঝে একটা শীতল ফিসফিসানি শোনা যায়। কেউ বলে সেটা রিমনের আত্মার কান্না, কেউ বলে সেটা নতুন শিকার খোঁজার জন্য গাছের অভিশপ্ত আত্মার আহ্বান। গ্রামের শিশুদের বলা হয় রাত হলে দরজা বন্ধ করে দেবে, আর কখনো বট গাছের দিকে তাকাবে না। সেই গাছটা অন্ধকারে লুকিয়ে থাকা এক মূর্তির বাসা, যে শুধু তোমার অপেক্ষায় পড়তে শুরু করলো। আশেপাশের গ্রামের লোকেরা সেই বটগাছের অভিশাপের কথা জানতে পারল এবং সেই গ্রামে যাওয়া বন্ধ করে দিল। গাছটা যেন ধীরে ধীরে নিজের ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছিল, আর গ্রামটা আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। বছর পেরিয়ে গেল, কিন্তু গাছের অভিশাপ কমল না। বরং আরো অনেক ঘটনা ঘটতে লাগল, যা মানুষকে গাছের প্রভাব নিয়ে সন্দেহাতীত করে তুলল। প্রতিবার যখন কেউ গাছের সামনে দিয়ে যাচ্ছিল, তারা একটা অদ্ভুত টান অনুভব করত, যেন কেউ তাদের কাছে ডাকছে। তাদের দৃষ্টি গাছের দিকে গেলে আর ফিরিয়ে আনতে পারত না, আর তখনই গাছের সেই রহস্যময় ছায়ামূর্তি তাদের কাছে ধরা দিত। একবার এক দূর গ্রাম থেকে এক তান্ত্রিক সেই বটগাছের অভিশাপ ভাঙতে এলেন। তিনি বললেন, এই গাছ শুধু অভিশপ্ত নয়, এটা শতাব্দী পুরানো এক অশুভ শক্তির কেন্দ্রবিন্দু। তিনি কয়েকদিন ধরে গাছের চারপাশে মন্ত্র পড়লেন এবং পবিত্র জল ছিটালেন। গ্রামের লোকেরা আশায় বুক বাঁধল, হয়তো এবার তারা মুক্তি পাবে। কিন্তু সেই রাতেই গ্রামের আকাশে বজ্রপাত শুরু হলো, আর একটা ভয়ানক ঝড় বইতে শুরু করলো। তান্ত্রিক মহাশয় গাছের সামনে বসে শক্তি প্রয়োগ করার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ করেই গাছের শিকড়গুলো মাটি ফুঁড়ে উঠে এসে তাকে পেঁচিয়ে ধরল। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলো, কিন্তু তাদের কিছু করার ছিল না। চোখের সামনে তান্ত্রিকটি গাছের মধ্যে মিশে গেলেন, আর গাছটা যেন আরো ভয়ানক হয়ে উঠল। এরপর থেকে আর কেউ কখনো সেই বটগাছের অভিশাপ ভাঙার সাহস করেনি। গ্রামের মানুষ বুঝে গিয়েছিল এই গাছকে কেউ পরাস্ত করতে পারবে না। তাই তারা শুধু এটাকে মেনে নিল, আর সেই গাছের চারপাশে এক ধরনের অদৃশ্য সীমানা তৈরি করলো, যেটা কেউ পেরিয়ে যেতে সাহস করবে না। গাছটা আজও সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে, আরো বিশাল, আরো গা ছমছমে। গ্রামের লোকেরা রাতের বেলা নিজেদের ঘরে দরজা জানালা বন্ধ করে বসে থাকে, যেন সেই অভিশপ্ত গাছের ছায়া তাদের ঘরে প্রবেশ করতে না পারে। বটগাছের শিকড়গুলো গ্রামের মাটির নিচে লুকিয়ে রয়েছে, আর কেউ জানে না কখন আবার সেই গাছ নতুন কোনো শিকারের জন্য প্রস্তুত হবে। গল্পটা এখন গ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। গ্রামটা যেন একটা জাদুবদ্ধ অবস্থায় আটকে আছে, যেখানে সময় থেমে আছে, আর প্রতিদিন সেই অভিশপ্ত বটগাছের উপস্থিতি গ্রামের প্রতিটি মানুষের মনে একটা অদৃশ্য চাপ তৈরি করে। দিনের আলোতেও গ্রামটা যেন অস্বাভাবিক নীরবতায় ঢেকে থাকে, আর রাতে সেই নীরবতা আরো গভীর আর ভীতিকর হয়ে ওঠে। প্রতি বছর যখন সেই রাত আসে যেদিন তান্ত্রিকটির মৃত্যু হয়েছিল, গ্রামের বাতাসটা আরো ভারী হয়ে ওঠে।
পুরনো দিনের লোকেরা জানে সেই দিনটি বটগাছের শক্তি বৃদ্ধির দিন। গাছটা আরও শক্তিশালী হয়ে ওঠে, আর গ্রামবাসীরা সেই রাতে বাইরে বের হতে সাহস করে না। তারা জানে গাছটা তখন নতুন কোনো আত্মা পাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। বটগাছের শিকড়গুলো ক্রমশ গ্রামের আরও গভীরে প্রবেশ করছে, যেন গ্রামের প্রাণশক্তি শুষে নিচ্ছে। গ্রামের শিশুদের জন্মহার কমে গেছে, আর যারা জন্মায় তাদের মধ্যে অনেকেই অসুস্থ থাকে। গ্রামের প্রবীণেরা উদ্বিগ্ন হয়ে ভাবেন, যদি এই অভিশাপ চলতে থাকে তাহলে একদিন গ্রামটা পুরোপুরি বিলীন হয়ে যাবে। অবশেষে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় তারা গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু গাছটার অভিশাপ এতটাই শক্তিশালী যে গ্রাম ছেড়ে যাওয়ার সাহসও তারা করতে পারে না। যে কজন লোক গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে চেয়েছিল তারা সবাই কোনো না কোনোভাবে দুর্ঘটনায় মারা গেছে বা অদৃশ্য হয়ে গেছে। এটা যেন একটা ফাঁদ, যা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তাই গ্রামটা এখন এক ধরনের অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে, যেখানে কেউ নতুন আসতে সাহস করে না, আর যারা সেখানে বাস করে তারা জানে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। আর বটগাছটা ধীরে ধীরে তার শিকড় বাড়িয়ে চলেছে, নতুন শিকার আর শক্তি পাওয়ার অপেক্ষায়। গ্রামের চারদিকে থাকা গাছগুলো যেন সেই অভিশাপের অংশ হয়ে উঠছে, এক অদ্ভুত ভয়ানক ছায়ার মতো, যা ক্রমশ গ্রামটাকে গ্রাস করে ফেলছে। গাছের ডালপালার মধ্যে এক শীতল ফিসফিসানি শোনা যায়, একটি ধ্বংসপ্রাপ্ত গ্রামের কাহিনী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে। গল্পটা এখন গ্রামের ইতিহাসের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে। এটি একটি সতর্কবার্তা, একটি লুকিয়ে থাকা আতঙ্কের প্রতীক, যা শুধু সেই গ্রামের লোকদেরই নয়, আশেপাশের গ্রামের মানুষদের মাঝেও ছড়িয়ে পড়েছে। কেউই সেই গ্রামে পা রাখার সাহস করে না, আর যারা সেখানে জন্মেছে তাদের জন্য সেখান থেকে পালানো অসম্ভব হয়ে উঠেছে। গল্পটা কেবলমাত্র একটি অভিশপ্ত গাছের গল্প নয়, বরং একটি গ্রাম যা ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাচ্ছে, একটি ভয়ানক শিকড়ের জালে আটকা পড়ে। আর এই ভয়, এই নিঃশব্দ আতঙ্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে যাচ্ছে। এই গ্রামটা যেন সময়ের এক ফাঁদে আটকে আছে, যেখানে প্রতিদিন বেঁচে থাকা মানুষগুলো নতুন দিনের আলো দেখতে পায়, কিন্তু প্রতিটি রাত তাদের জন্য নতুন এক আতঙ্কের শুরু। তারা জানে একদিন এই গাছ তাদের সবার জীবন গ্রাস করে নেবে। তারা জানে এই গাছকে কেউ পরাস্ত করতে পারবে না, আর গ্রাম ছেড়ে চলে যাওয়াও তাদের জন্য কোনো মুক্তির পথ নয়। এই গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি দানব, একটি অন্ধকার শক্তি, যা ধীরে ধীরে সবকিছু গ্রাস করছে। গ্রামবাসীরা কেবল অপেক্ষা করে, দিন গুনে, রাতের পর রাত কাটিয়ে দেয় সেই শেষ দিনের অপেক্ষায়, যেদিন এই গাছ তাদের সবার প্রাণশক্তি শেষ করে দেবে। তাদের মধ্যে কেউ কেউ মনে করে হয়তো তাদের পূর্বপুরুষদের ভুলের ফল তারা আজ ভোগ করছে। তাদের কাছে শুধু একটাই উপায় বাকি থাকে, প্রার্থনা করা, যেন কোনো অলৌকিক শক্তি এসে এই অভিশাপ থেকে তাদের মুক্তি দেয়। কিন্তু যতদিন সেই মুক্তি আসছে না, ততদিন তারা এই শিকড়ের জালে আটকে পড়ে আছে, এক অন্ধকার ভবিষ্যতের অপেক্ষায়। গল্পটা গ্রামের লোকদের কাছে এক অমোঘ বাস্তবতায় পরিণত হয়েছে, যেখানে তারা প্রতিদিন বেঁচে থাকলেও তাদের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে। এই গ্রাম যেন এক অভিশপ্ত কুয়াশায় ঢেকে আছে, যেখানে আলো আসলেও তা আর প্রাণের উজ্জ্বলতা নিয়ে আসে না। গ্রামের মানুষদের চোখে এক ধরনের চিরস্থায়ী আতঙ্ক বসবাস করতে শুরু করেছে, আর তাদের প্রত্যেকটি পদক্ষেপে যেন সেই বটগাছের অভিশাপের ছায়া লেগে থাকে। প্রত্যেক সন্ধ্যা আসার সাথে সাথে গ্রামটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। বাতাসও যেন সেখানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আর রাতের বেলায় এক ধরনের অশুভ উপস্থিতির ছোঁয়া অনুভব করা যায়। প্রতিটি বাড়ির জানালা আর দরজা শক্ত করে বন্ধ করে দেওয়া হয়, যেন সেই অন্ধকার শক্তি তাদের বাড়ির ভেতরে প্রবেশ না করে। কিন্তু সবকিছু করেও তারা জানে আসলে তারা নিরাপদ নয়। প্রতি বছর যখন তান্ত্রিকটির মৃত্যুর বার্ষিকী আসে, গ্রামটা যেন আরও বেশি ভয়ে কাঁপতে থাকে। তাদের মনে হয় সেই দিনটি গ্রামের শেষ দিন হয়ে উঠতে পারে। বটগাছের শিকড়গুলো যেন প্রতিটি বাড়ির নিচ দিয়ে মাটি চিরে প্রবেশ করেছে, আর প্রতিটি দমে তাদের সবার প্রাণশক্তি শুষে নিচ্ছে। তারা জানে এই গাছকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না, আর তারা যতই পালানোর চেষ্টা করুক না কেন, এই অভিশাপ তাদের ছাড়বে না। গ্রামবাসীরা হয়তো জানে না তাদের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু তবুও তারা প্রার্থনা করে হয়তো কোনো অলৌকিক শক্তি তাদের রক্ষা করতে পারবে। তারা জানে যতদিন সেই শক্তি আসছে না, ততদিন তারা বেঁচে থাকলেও তারা কেবল অপেক্ষা করছে সেই দিনটির জন্য, যেদিন এই গাছ তাদের সবাইকে গ্রাস করবে, আর গ্রামটা কেবলমাত্র এক অতীতের কাহিনী হয়ে থাকবে।
তবে যতই দিন গড়াচ্ছে, গ্রামের প্রতিটি মানুষ বুঝতে পারছে যে এই অভিশাপ তাদের অস্তিত্বের চেয়েও গভীরে প্রথিত। আর তারা সবাই যেন একটি অন্ধকার ভবিষ্যতের প্রতীক্ষায় দিন গুনছে, যেখানে মুক্তি পাওয়ার চেয়ে ধ্বংসই তাদের একমাত্র এই নিয়তি হয়ে গল্পটি উঠবে। এখন শুধুমাত্র একটি গ্রামের কাহিনী নয়, বরং একটি এমন প্রতীক হয়ে উঠেছে যা মানব জীবনের গভীরে লুকিয়ে থাকা ভয়, দুর্দশা এবং নিরাশার প্রতিনিধিত্ব করে। বটগাছটি একটি অশুভ শক্তির প্রতীক, যা একসময় একটি সাধারণ গাছ ছিল, কিন্তু এখন গ্রামের সবকিছু গ্রাস করেছে। এর শিকড় প্রতিটি গৃহের নিচে পৌঁছে গেছে, যেন মানুষের মন, হৃদয় এবং আত্মার ভেতরেও সেই অন্ধকারের শিকড় গেঁথে বসেছে। গ্রামের মানুষদের জীবন একটি স্থায়ী আতঙ্কে আবদ্ধ। তাদের জন্য প্রতিটি দিন নতুন একটি ভয়ের সূচনা, এবং প্রতিটি রাত সেই ভয়কে আরও গা করে তোলে। সময় এখানে থেমে গেছে, এবং গ্রামবাসীরা জানে যে তারা কোনো দিনই এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। তাদের রক্তের সাথে মিশে গেছে সেই শিকড়ের বিষ, আর তাদের হৃদয়ের গভীরে সেই অশুভ শক্তির প্রতিধ্বনি বেজে চলেছে। এই গ্রামটা একদিন কাহিনীতে পরিণত হবে, একটি সতর্কবার্তা যা মানুষকে মনে করিয়ে দেবে কিভাবে একটি গ্রাম ধ্বংস হয়ে গেল একটি অভিশপ্ত গাছের কারণে। সেই গাছ, যা একদিন একটি সাধারণ বটগাছ ছিল, এখন এক ভয়ানক দানবে পরিণত হয়েছে, যা মানুষদের জীবনের প্রতিটি মুহূর্ত গ্রাস করেছে। কিন্তু সেই গল্প, সেই অভিশাপ, সেই বটগাছের অশুভ প্রভাব, এসব কোনোদিনও মুছে যাবে না। তারা থেকে যাবে স্মৃতিতে, তাদের অস্তিত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে। এটি শুধু একটি গ্রামের নয়, বরং পুরো মানবজাতির এক ভয়াবহ পরিণতির প্রতীক হয়ে থাকবে, যা মানুষকে সতর্ক করবে অন্ধকার শক্তির বিরুদ্ধে। এই গল্পটি এক গ্রাম থেকে মানুষের জীবনের গভীরতম অন্ধকার দিকের একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। বটগাছটির অশুভ শক্তি যে কিভাবে এক সময়ের শান্তিপূর্ণ গ্রামকে ধ্বংস করেছে, তা এখন একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে। গাছটি শুধু একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং এটি মানুষের মনে এবং আত্মায় লুকিয়ে থাকা ভয় ও দুর্দশার প্রতীক। গ্রামের মানুষের জীবন এখন একটি স্থায়ী আতঙ্কের মধ্যে আটকে আছে, যেখানে প্রতিটি দিন তাদের জন্য নতুন এক ভয় নিয়ে আসে। এই অভিশাপ তাদের রক্তে, তাদের হৃদয়ে, তাদের অস্তিত্বের সাথে গভীরভাবে মিশে গেছে। সময় এখানে থেমে গেছে, আর মুক্তির কোনো আশা নেই। একদিন এই গ্রামটির গল্প কেবল একটি কাহিনীতে পরিণত হবে, যা পরবর্তী প্রজন্মকে সতর্ক করবে। কিন্তু সেই গল্প এবং অভিশাপের প্রভাব কখনোই পুরোপুরি মুছে যাবে না। এটি মানবজাতির এক গভীর দুঃস্বপ্নের প্রতীক হয়ে থাকবে, যা অন্ধকার শক্তির বিপদ সম্পর্কে সচেতন করবে।